এই ফেসবুকে একটা ফটো কার্ড দেখলাম যে একজন বানিয়ে ছেড়ে দিয়েছে এবং অবশ্যই এটা মজা করার জন্যই ছাড়ছে। তবে মজা করার জন্য ছাড়ুক আর যা যা করুক না কেন, বাংলাদেশের জন্য তো এটা খুবই প্রাসঙ্গিক একটা বিষয়। ফটো কার্ডে এখানে কি লিখছে? এখানে লিখছে যে যারা আমার বলা ২৬ লক্ষ ভারতীয় নাগরিকের কথা বিশ্বাস করেন নাই, তারা আজকে যমুনার সামনে লাইন দেখেন, তাদের সবার নাগরিকত্ব চেক দেন, দেখবেন সবাই ভারতীয়। ডক্টর আসিফ নজরুল, অর্থাৎ আসিফ নজরুলকে নিয়ে অনেকটা ট্রল করছে, তাই না? এখন ট্রল তো করবেই, কারণ ঘটনা তো ঘটে গেছে। দীর্ঘ ২ বছর পর ভারত হঠাৎ করে কী কারণে জানি তারা আবার ওই যে ট্যুরিস্ট ভিসা ওপেন করে দিয়েছে এবং প্রথম দিন ভারতের ওই যে যমুনা ফিউচার পার্কের ওখানে উড়ে বাবা যেভাবে খবর দেখলাম, তাতে মনে হয় কয়েক হাজার লোক দেখলাম যে ওখানে হাজির হয়েছে, কয়েক হাজার লোক ওখানে হাজির হয়েছে এবং তারা সবাই ভিসা প্রত্যাশী। ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? ইন্টারেস্টিং ব্যাপার হলো ওইখানে বেছে ওই যে মিডিয়া যেগুলো আছে না, দেখলাম যে বেছে হিন্দুদের সাক্ষাৎকার নিচ্ছে। মানে হিন্দু মহিলাদের মাথায় মনে করেন যে সিঁদুর টিঁদুর আছে না, তো তাদেরকে সাক্ষাৎকার নিচ্ছে যে আপনি কেন ভারত যাবেন। তারা বলছে আমরা চিকিৎসার জন্য যাব, অমুক যাব, সমুক যাব। তো হিন্দুদেরকে এই সাক্ষাৎকার নেওয়ার মানে কি জানেন? মানেটা হচ্ছে বাংলাদেশে তো ওই যে তৌহিদি জনতা বা এই বাংলাদেশে এখন বর্তমানে ভয়ঙ্কর রকম ভারত বিরোধী একটা আছে না, একটা আবহাওয়া আছে এবং সেখানে দিল্লি না ঢাকা এরকম তো অবস্থা, তাই না? তো স্বাভাবিকভাবে এরকমই তো ধরতে হবে যে বাংলাদেশের তৌহিদি জনতা এই ভারতের ভিসার জন্য যাবে না। তাহলে মুসলমানরা যাবে না, তাহলে যাবে কারা? হিন্দুরা। বস্তুত ওই সাংবাদিকরাও দেখলাম যে বেছে হিন্দুদেরকে সাক্ষাৎকার নিচ্ছে, এটা দেখানোর জন্যে যে ভারতীয় ভিসা ছেড়ে দিয়েছে ঠিকই আছে, কিন্তু বাংলাদেশের তৌহিদি জনতা অথবা যারা নাকি দিল্লি না ঢাকা স্লোগান দিছিল, তারা কেউ কিন্তু ভারতের ওই ভিসা সেন্টারে যায় নাই ভিসার জন্যে। গেছে হিন্দুরা তো যাবে। কি দুর্দান্ত ব্যাপার, তাই না? অথচ আমরা কিন্তু ওখানে এই যারা লাইনে দাঁড়িয়েছিল, লম্বা লাইন, সেখানে অনেক বোরখা পরা মহিলা, হিজাবধারী মহিলাও কিন্তু দেখলাম, তাদের সাক্ষাৎকার নেয় নাই। তো মিডিয়ার লোকজনরা নিজেদেরকে অনেক চালু এবং চালাক মনে করে, স্মার্ট মনে করে, এবং তারা ভাবে যে আজকালকার এই দুনিয়াতে তারা যে ন্যারেটিভ প্রচার করবে, তারা যা বলবে সেটাই মানুষ খাবে, গিলবে। ইন্টারেস্টিং ব্যাপার হলো এখন মানুষ বস্তুত এই যে মেইন মিডিয়ার খবর তেমন দেখে না। মানুষ এখন যে ফেসবুক, ইউটিউব, এখানে কে কী চমকপ্রদ খবর দিল ওইগুলো নিয়েই আসলে পড়ে থাকে। আগে যেখানে মানুষজন ওই যে যখন খবর হতো তখন টেলিভিশনের সামনে হুমড়ি খেয়ে পড়তো, দেখে কি বলে না বলে। এখন কিন্তু মানুষ আর টেলিভিশনের সামনে হুমড়ি খেয়ে পড়ে না যে কী খবর প্রচার করে না করে, কারণ ওই খবরের প্রতি মানুষের আগ্রহ কম, কারণ জানে যে ওগুলা বানানো মন গড়া কথা। ওখানে সরকার যা চাইবে সেটাই প্রচার করবে, অর্থাৎ ওই ধরনের মন গড়া খবর দরকার কি? ওর সাইতে তরতাজা রগরগা খবর, বৈচিত্র্যপূর্ণ খবর এইগুলো ফেসবুকে পাওয়া যায়। যদিও আবার ফেসবুকের এই খবরের একটা বিরাট অংশ আবার ভুয়া, মিথ্যা। কিন্তু এই যে ভারতীয় যে আইভ্যাক সেন্টারে যে হাজার লোক গিয়ে লাইনে দাঁড়াইছিল, এই ছবি সম্বলিত যে ফেসবুক বা ইউটিউবে যে ভিডিও আমরা দেখছি, এগুলো তো ভুয়া না রে ভাই। এর কারণ হচ্ছে এই ভারতীয় ভিসার ওই যে স্লট আছে না, গিয়ে আপনি লাইনে দাঁড়ালেই তো আর ভিসা অ্যাপ্লিকেশন জমা দিতে পারা যায় না। সেখানে আবার ওই যে অ্যাপ্লিকেশন করলে আবার স্লট আছে, অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন ফর্ম মানে পূরণ করলেন, ভিসা ফি জমা দিলেন, এরপর আবার একটা স্লট আছে না যে কোন তারিখে আপনি এই অ্যাপ্লিকেশন উইথ পাসপোর্ট আপনি জমা দিতে পারবেন। এখন এই স্লট বাণিজ্য করে তো বাংলাদেশে একটা বিশাল সংখ্যক দালাল বা এজেন্ট। ওই স্লট কিন্তু আপনি সাধারণ একজন পাবলিক, আপনি যদি নিজে ভিসা ফর্ম পূরণ করে যদি আপনি ওই স্লট অর্থাৎ কোন ডেটে আপনি জমা দিবেন এটা নিজে যদি আপনি করতে চান, তাহলে আপনি কিন্তু পারবেন না, বাধ্য হয়ে। কেন পারবেন না কে জানে, আমি ঠিক জানি না। এটা লোকজন বলে যে তারা পারে না,
কিন্তু আবার ওই যে দালাল বা এজেন্টের কাছে গেলে ওরা কিন্তু পারে, ওদের কাছে আলাদিনের আশ্চর্য সেরাগের সেই দৈত্য আছে। তো সেই দৈত্যের মাধ্যমে তারা কিন্তু ঠিকই স্লট ঠিক করে দেয়, অর্থাৎ আপনার ডেট করে দেয়। তো তার জন্য তাদেরকে টাকা দিতে হয়। আমি শুনছি যে ঢাকা সিটিতে ওই 7-8 হাজার টাকা লাগে, আর ঢাকার বাইরে হলে 12-13 হাজার টাকা লাগে, বুঝছেন? তো ঘটনা হচ্ছে কি, যে এখানে মেইন মিডিয়া কি খবর দিল না দিল, তার থেকে তো এজেন্টরা গিয়ে ওখানে দাঁড়িয়ে ব্যাপকভাবে ভিডিও তৈরি করছে এবং প্রচার করছে। কেন? কারণ তাদের ব্যবসার জন্যে, কারণ ওইগুলো প্রচার করলে লোকজন তাদের কাছে যাবে, তাই না? তো গত 2 বছর ধরে তাদের পেটে টান পড়ে গেছে না, আয় উপার্জন একেবারেই নেই। ওই এই সমস্ত ব্যবসা করার জন্য অনেকে তো আবার ওই যে ঢাকা শহরে বা বিভিন্ন শহরে যেখানে আইব্যাকস সেন্টার আছে, তারা অফিস টফিস ভাড়া নিয়েছিল না, তো ভাড়াই তো দিতে পারতো না। গত 2 বছর এমন অবস্থা গেছে, তারা ঠিকঠাক মতো অনেকে ভাড়াও দিতে পারে নাই। কারণ ওই যে স্লট বাণিজ্য তারপরেও যারা করতো, সবাই কিন্তু এবার স্লট তুলতে পারতো না। যাই গে, সেটা ভিন্ন কথা। আসল কথা হচ্ছে যে এখানে যে বক্তব্যটা দেওয়া হচ্ছে, যারা আমার বলা 26 লক্ষ ভারতীয় নাগরিকের কথা বিশ্বাস করে নাই, রাইট? এই আইভ্যাক সেন্টারের সামনে যে হাজার হাজার লোক গেছে, এটা সবাই ভারতীয়। তা না হলে বাংলাদেশের লোকজন তো ওখানে যাওয়ার কথা না, কারণ তারা তো ভারতকে ঘৃণা করে, দিল্লি না ঢাকা স্লোগান দেয়। ভারতের সাথে তারা সমস্ত রকম সম্পর্ক, ব্যবসায়িক, কূটনৈতিক সমস্ত রকম সম্পর্ক তারা ছিন্ন করার জন্য ঘোষণা দিয়েছে। অর্থাৎ তারা তো যেতেই পারে না, তারা তো যেতেই পারে না। আর ওই কিছু কিছু লোকজন বোরখা বা হিজাব মুড়ি দিয়ে গেছে, আমাদের না, ওরাও আসলে হিন্দু অথবা ভারতীয় নাগরিক, আমার কথাই মনে হয়। যাই হোক, আসল সত্যটা কি জানেন? আমি কিন্তু আশা করেছিলাম যে খুব বেশি লোকজন হয়তো বা ভারতীয় ভিসা সেন্টারে যাবে না, কারণ বিগত 2 বছরে বাংলাদেশের লোকজন তাদের যে আসল চেহারা দেখিয়ে দিয়েছে। এরপর তারা কোন মুখে, মানে ন্যূনতম লাজ লজ্জা আত্মসম্মান থাকলে তো ভারতীয় ভিসা সেন্টারে যাওয়ার কথা না। কিন্তু আমি বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম যে লাজ লজ্জা আত্মসম্মানের মাথা খেয়ে তারা কিন্তু দলে দলে ঠিকই আইভ্যাক অর্থাৎ ভারতীয় ভিসা সেন্টারে হাজির হয়েছে। তবে এটা কিন্তু অবশ্যই বলতে হবে যে আমি ভারতে সাম্প্রতিক যে ভ্রমণে আসি, তো আমি এখানে দেখি যে তারা কিন্তু বাংলাদেশের মানুষদেরকে আগের মতো ভালোবাসে না, ভালোবাসার কথাও না। যেখানে বাংলাদেশের থেকে প্রতিনিয়ত এই ভারতের, অন্তত পশ্চিমবঙ্গের লোকজন শুনছে যে কীভাবে বিষোদ্গার করে ভারতের এগেনস্টে, ভারতের বিরুদ্ধে তারা জিহাদ করবে, তাই না? 7 সিস্টার, চিকেন স্নেক, এগুলো সব দখল করবে। তারপরে পশ্চিমবঙ্গের লোকজন বিশ্বের সঙ্গে লক্ষ্য করছে যে কথিত ধর্ম অবমাননার নাম করে এই যে দীপুচন্দ্র দাসকে কীভাবে জীবন্ত পুড়িয়ে মারছে, তাই না? তারপরে ওই যে ওই চিন্ময় কৃষ্ণ দাস, তাকে একেবারে আসলে কোনো অজুহাত ছাড়াই ধরে এই যে প্রায় 1 বছরের উপরে জেলের মধ্যে আটকে রাখছে। তো এখন সোশ্যাল মিডিয়ার যুগে এই জিনিসগুলো তো ব্যাপকভাবে প্রসারিত হয়, এগুলো মানুষের হৃদয়ে আঘাত করে। আর পশ্চিমবঙ্গে এখন তো বিজেপি সরকার চলে আসছে, তাই না? তো বাংলাদেশে যত বেশি হিন্দু বিরোধী সাম্প্রদায়িক কর্মকাণ্ড চলছিল, তত বেশি কিন্তু ওই পশ্চিমবঙ্গে এই বিজেপি তাদের রসদ পাচ্ছিল, এবং সেইগুলা অ্যাড্রেস করে ওই শুভেন্দু অধিকারী ওই পশ্চিমবঙ্গে কিন্তু ওই যে হুঙ্কার দিচ্ছিল। আর যত বেশি হুঙ্কার দিচ্ছিল, তত বেশি লোকজন কিন্তু তার দলে এসে ভিড়ছিল, এবং যে কারণেই বস্তুত তারা ক্ষমতায় গেছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী বা বিজেপি পশ্চিমবঙ্গে যে ক্ষমতায় গেছে, এটা যতটা না বিজেপির ক্যারিশমা, তার থেকে অনেক বেশি ক্যারিশমা কিন্তু বাংলাদেশে মুমিন মুসলমানদের আচরণ, বিশেষ করে ভারতের এগেনস্টে এবং হিন্দুদের এগেনস্টে। বাংলাদেশের এই মানে গত 2 বছর ধরে যে ধরনের হুঙ্কার টুঙ্কার যে মানে প্রতিনিয়ত দেওয়া হয়েছে, এবং পান থেকে চুন খোসার সাথে সাথে হিন্দুদের ওপর ঝাঁপিয়ে পড়া হয়েছে। তারপরে কিছু কিছু ঘটনা ঘটেছে, যেমন দীপুচন্দ্র দাসকে সামান্য কারণে অথবা বিনা অজুহাতে মানে ওই ইসলাম অবমাননার অভিযোগ দায়ের করে তারপরে তাকে জ্যান্ত পুড়িয়ে মারা হলো। ভাই, এগুলোর একটা প্রতিক্রিয়া আছে না? ভারতের হিন্দুদের মধ্যে হিন্দু ব্রাদারহুড নাই, এটা আমি বারবার বলি যে যেহেতু জাতপাতে বিভক্ত হিন্দু জাতি, তাদের মধ্যে তো ভ্রাতৃত্ববোধ একেবারেই নাই। কিন্তু তারপরও যখন তারা দেখছে যে এই বাংলাদেশে এই ধরনের কর্মকাণ্ড হচ্ছে হিন্দুদের ওপর, তখন তারা কি চুপ থাকে নাকি? ওই জাতপাত প্রথাকে আপাতত ভুলে তারা ইউনাইটেড হয়েছে। হ্যাঁ, এটাই।
তো যেটা আমি বলছি যে ভারতের ভিসা হয়তো বাংলাদেশের অনেক মানুষ নিতে গেছে, হয়তো পাবে, কিন্তু ভারতে ভ্রমণ করতে গেলে কিন্তু এবার একটু সাবধান হতে হবে। কারণ ভারতের লোকজন কিন্তু আগের মতো নাই, অন্তত আমার দৃষ্টিতে আমি দেখি বাংলাদেশের মানুষকে ওরা একেবারে টলারেট করতে পারে না। ভারতের লোকজন আসলে বিস্মিত হয়ে গেছে। বাংলাদেশের মানুষের মনের মধ্যে ভারতের হিন্দুদের প্রতি এত ঘৃণা যে থাকতে পারে, অর্থাৎ কোনো মানুষের মনের মধ্যে যে কোনো কারণ ছাড়াই যে এত ঘৃণা থাকতে পারে, আর কারণ তৈরি করা, ওই যে ভারত নাকি বাংলাদেশের উপর উপনিবেশ করছে, প্রভাব বিস্তার করছে, শোষণ করছে। ভাই, এগুলো তো কমপ্লিটলি ভুয়া, মিথ্যা কথা, বানোয়াট। এগুলো হলো মানে এই সমস্ত কিছু মানে ন্যারেটিভ তৈরি করে বাংলাদেশের তৌহিদি জনতা কে মানে পপুলিস্টভাবে আকৃষ্ট করে, আর কিছু না। আর বাংলাদেশের থেকে ভারত কী শোষণ করেছে? কিছুই শোষণ করে নাই। ভারত বাংলাদেশ থেকে যা নিয়েছে তার থেকে অনেক বেশি বাংলাদেশ ভারত থেকে নিয়েছে। এটাই বাস্তবতা। কিন্তু মমিন মুসলমান তো এটা মানতে রাজি না, কারণ এইটার প্রচার নাই তো। উল্টে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল কী বলছে, আমি ভারতকে যা দিয়েছি ভারত তা চিরকাল মনে রাখবে, কিন্তু কী দিয়েছে সেটাও বলেনি। চিন্তা করে দেখছেন, সে নিজেই তার শত্রুদের হাতে অস্ত্র তুলে দিল। মানে কত বড় মূর্খ হলে এই ধরনের কথাবার্তা বলতে পারে? সে নিজেও জানে, সে নিজেও ভারতকে ঘৃণা করে। এখন প্রাণের মায়া ভারতেই আশ্রয় নিয়েছে। সে যে ভারতকে ভালোবাসে তা কিন্তু না, সে কিন্তু হিন্দুদের প্রচণ্ড ঘৃণা করে। এই যে শেখ হাসিনা, আপনি তার রাজনৈতিক ক্যারিয়ার এবং তার কর্মকাণ্ড দেখবেন, সে হিন্দুদের ভালোবাসে না, ভালোবাসার কথাও না। নিজে দাবি করে না, তাহাজ্জুদ নামাজ পড়ে, বাংলাদেশে মদিনা সনদে দেশ চালাতো। তো এখন সে বলছে আমি ভারতকে যা দিয়েছি তা ভারত চিরকাল মনে রাখবে। মানে কোনো মূর্খ ছাড়া এই ধরনের কথা বলতে পারে? যেখানে বাংলাদেশের মানুষ স্বতঃপ্রণোদিত হয়ে ভারতকে ঘৃণা করে, বস্তুত ধর্মীয় কারণে। ভারতের মানুষ হিন্দু, মুশরিক, তাই তো সেখানে যদি আবার ভারতকে আমি যা দিয়েছি তা চিরকাল মনে রাখবে এই কথা বলে, তাহলে কী হয়? বাংলাদেশের আপামর জনগোষ্ঠী তাকে ঘৃণা করবেন, এবং সেটাই কিন্তু ঘটছে, বাস্তবে আমরা দেখছি, তাই না? তো যাই হোক, আমি মানে বিস্মিত হলাম যে এত মানুষ আইভ্যাক সেন্টারে গিয়ে হাজির হলো। এরপরে আপনারা ভারতে গিয়ে খুব ভালো ব্যবহার ভারতের কাছ থেকে পাবেন, এটা আশা করেন না। আমি বারবার এই কথাগুলো বলছি, ভারতের লোকজন কিন্তু আগের মতো নাই। তারা কিন্তু আপনাদের আচার আচরণে, আপনাদের মনোবাসনা, আপনাদের যে প্রচণ্ড ঘৃণা হিন্দুদের ব্যাপারে, এটা তারা জেনে গেছে, বুঝছেন? তো আপনি ঘৃণা করবেন, পরিবর্তে তাদের কাছ থেকে ভালোবাসা পাবেন, এটা তো হয় না। ওই ভারতের লোকজন এখন ওই যে মেরেছিস কলসি কানা, তাই বলে কি প্রেম দেব না, এই ফর্মুলায় বিশ্বাস করে না। এবং তার জন্য আপনারাই দায়ী। আপনারাই দিনের পর দিন খুশিয়ে উত্ত্যক্ত করে প্রচণ্ড রকম ঘৃণামূলক প্রোপাগান্ডা ছাড়িয়ে এই ভারতের হিন্দুদেরকে আপনারা জাগিয়ে দিয়েছেন, এবং এখন তার ফলাফল আপনাদের ভোগ করতে হবে। আপাতত যান, ভিসা নিয়ে দেখেন কি অবস্থা হয়, এবং ভবিষ্যতে আরও কত কী হবে, অপেক্ষা করেন। ধন্যবাদ।